অংশগ্রহণ করবে? অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বাবা, মাথাটাকে একটু খাটাই। তাহলে এক্সো ইলেকট্রোস্ট্যাটিক সাইক্লোতে অংশগ্রহণ করবে কেটা? মনে থাকবে কি কথা? আচ্ছা, এই একটু না কাজ করেন তো, একটু না নামগুলো লিখে নেই কথা, কারণ আমি যে গঠন আছে আমি নতুন বছরের ডায়েরিতে ওই কথা নামে তুলবো, বাকিগুলোকে ইয়ে করে দেবো। নতুন ডায়েরিতে নাম উঠাবো, তো যে গঠন আসতেছে আমি জাস্ট ওই গঠনের নামে আমি হ্যাঁ দেখো এ বাবা লক্ষ্য করে একটা কথা, যে তার মানে ক্রিপ্টো মেরেজেট গুলা নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করবে। গান দেখো আগের মতোই ঘটনা ঘটবে, যখন কোন যকৃত কোষে প্রবেশ করবে করার পর এই ক্রিপ্টো মেরোজয়েডটা আদৌ কি বুঝতেছি সবাই? এই ক্রিপ্টো মেরোজয়েডটা আবার ওই যকৃত কোষ থেকে পুষ্টি শোষণ করে এই আকারে আরো বড় গোলাকার হবে। এই আগে কিন্তু আকারে বড় গোলাকার হয় বিভাজিত হয়েছিল। আগের আকৃতির দিকে আছে, আর আগে যে বড় আছে ওই আকৃতির দিকে আছে, সোল বড় হচ্ছে, তার পেটটা যে সোলটা বাড়াইছে সেটাকে মায়ের সমান হয়ে বাড়াইছে, নিউক্লিয়াসটা যে ভাগ হয়ে গেল, বুঝিস নাই কথা? এই এটা কি হলো, পুষ্টি আকারে বড় ও গোলাকার হয়ে গেল। যখন এই বড় গোলাকার হয় তখন আস্তে আস্তে ওই যকৃতের নিউক্লিয়াসটা আবার বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ দেখো, তাহলে এই যকৃত কোষের নিউক্লিয়াসটা তখন আস্তে আস্তে কি হতে থাকে? বিলুপ্ত হতে থাকে। ঠিক আগের মতো এই যে ক্রিপ্টো মেরোজয়েড, এটা কি গোলাকার হয়ে গেছে না? এর অভ্যন্তরস্থ নিউক্লিয়াসটাও আবার আগের মতো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হতে থাকে। যখন মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হবে এখানে কি বহু নিউক্লিয়ার বিশিষ্ট একটা দশা গঠন হবে না? এই দশাটাকেও সাইজন্ট দশা বলে। কি বলে? সাইজন্ট। এই পদ্ধতি কি আগের মতো ঘটনা না? আচ্ছা, এই যে সাইজন্ট দশা হলো, সাইজন্ট দশায় যে কোষ যে নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমকে ঘিরে প্লাজমা একটা কোষের ন্যায় আকার গঠন হবে। এই অবস্থায় এদেরকে মেটা ক্রিপ্টো মেরোজয়েড। মেটা ক্রিপ্টো মেরোজয়েডের সেলের নাম তো ক্রিপ্টো মেরোজয়েড হতে পারে না। মেটা ক্রিপ্টো মেরোজয়েড হলো মেটা ও ক্রিপ্টোজয়েডের কাছ থেকে জন্ম এতে মেটা ক্রিপ্টো মেরোজয়েড। পারবো না? এই মেটা ক্রিপ্টো মেরোজয়েড গুলো তোর মিসর চক্রাবে গতদিন আসছিল, ঘোষিত বন্ধ ছিল ওটা, সেদিন তো পড়াইনি। আশা করলে শুধু কোথায় আছে? হ্যাঁ আমি যা বলছি, থেকে তারপর আবার এখান থেকে ক্রিপ্টো মেরোজয়েড থেকে আবার ওই সাইজন্ট আবার বল ক্রিপ্টোজয়েড থেকে সাইজন্ট হলো। এই ছেলে শোনো, তারপর এখানে স্যার ক্রিপ্টো মেরোজয়েড থেকে আবার সাইজন্ট, মানে সাইজন্ট তো বাপ এটা একটা বহু নিউক্লিয়ার দশার নাম, কাজ তো সেটা ব্যাপার নয়, বুঝিস নাই? দেখ তোর মিসেসের গর্ভে যেটা সেটাও ভ্রূণ, আর মিসেসের গর্ভে যেটা সেটাও ভ্রূণ, কি দশার নাম না ওটা? নাকি অমুকের ভ্রূণ তাহলে কি হবে? দশার নাম ওটা, ওই জন্য ওটা আমার দিকে যাওয়া না রে, বায়োলজি উদাহরণটা বায়োলজির দিকে আমার দিকে টাকা সবাই বলছিলাম কি মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এই মেটা ক্রিপ্টো মেরোজয়েড গুলো একসময় যকৃতের প্রাচীরকে বিদীর্ণ করে বাইরে মুক্ত হবে। এই সময় দুই ধরনের মেটা ক্রিপ্টো মেরোজয়েড দেখা যায়। কয় ধরনের? তাহলে যতগুলো মেটা ক্রিপ্টো মেরোজয়েড উৎপন্ন হবে তারা আকারে দুই প্রকার হয়, কিছু হয় আকারে বড়, কিছু হয় আকারে ছোট। বড়গুলোকে বলছে, অনেকের মনে নাই কিন্তু ধরলে চারিকাটা হাত ধরবে, বড়গুলোকে বলছে ম্যাক্রো। আলাদা ভাবে দেখা একটা কথা, যেহেতু এরা পরবর্তীতে এখান থেকে গ্যামেটের সূচনা ঘটবে, আর গ্যামেট প্রজননের সাথে যতগুলো রিলেটেড হবে সেখানে আমরা দেখেছি মিউসিস বিভাজনের সময়ও পুরুষের ক্ষেত্রে একই রকম, মেয়েদের ক্ষেত্রে আকারে তিনটা ছোট হবে, তাই না? এগুলো থেকে আস্তে আস্তে গ্যামেটের রূপান্তর হবে, এই জন্য হরমোনজনিত মনে হবে কিনা। যেগুলো আকারে বড় হয় তার নাম ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। কি নাম? ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। যার ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড গুলা এরা যকৃতি থেকে যায়, পুনরায় অন্যান্য নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করে, বড় ম্যাক্রো। আর যেটা মাইক্রো সেটা যকৃত থেকে বেরিয়ে আসে এবং লোহিত কণিকাকে
আক্রমণ করে। কোনগুলারে? ছোটগুলা। মাইক্রো পারবো কি? হ্যাঁ, এই মশাতে যেটা থাকবে সেটা কিন্তু থাকবে স্পোরোজয়েড। সেটা আরো মেলা দেবে আমাদের দেহ থেকে যেটা যাবে এখনো যায়নি, এরপর যে আরো দশা আছে বা এ বাবা বলছি কি, মানবদেহে স্পোরোজয়েড প্রবেশের পর থেকে এই দশায় আসতে পর্যন্ত প্রায় 7 থেকে 10 দিনের মতো সময় লাগবে। কতদিন? 7 থেকে 10 দিনের মতো সময় লাগবে। আর ম্যালেরিয়ার কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই বছর পর বছর ধরে যকৃতের পেটে সাইজমি চালিয়ে যেতে পারে। দেখছিস এখন পর্যন্ত দেখ এতগুলো সংখ্যা বাড়লো, এখন পর্যন্ত কি কোনো লক্ষণ প্রকাশ হয়েছে? কোনো নষ্ট করেই যাচ্ছে, তবু কোনো লক্ষণ প্রকাশ নেই। লক্ষণ প্রকাশ হবে এরিথ্রোসাইটিক সাইজমি সম্পন্নের পর, সম্পন্ন করার সময় আর কি। আমরা দিকে তাকাও, আমরা এগুলোর ব্যাখ্যা দিচ্ছি আরেকবার, এবং আমি টার্গেট করে একজনকে ধরবো। অবশ্যই না পাইলে তার মন খারাপ হবে, তাতে আমার করার কিছু নেই। আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজমি সম্পন্ন করার পর সৃষ্ট সেটা কি করে? এরিথ্রোসাইটিক সাইজমিতে অংশগ্রহণ করে। পারবো না? এগুলো কোন যকৃত কোষকে আক্রমণ করে এবং যকৃত কোষের ভিতরে প্রবেশ করার পর পুষ্টি শোষণ করে গোলাকার আকৃতি ধারণ করে। তাই না রে? এ বাবা, এই সময় যকৃতের নিউক্লিয়াসটি আস্তে আস্তে কি হতে থাকে? বিলুপ্ত হতে থাকে। আবার বল। হ্যাঁ, আসলে আরো আকারে বড় আর গোলাকার হচ্ছে। এই ক্রিপ্টোমেরোজয়েটের অভ্যন্তরস্থ নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা গঠন করে। আমি আবার বলছি যে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজমিতে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েট গুলো নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করে এবং যকৃত কোষের মধ্যে প্রবেশ করে। সেখান থেকে পুষ্টি শোষণ করে এগুলো আকারে বড় ও গোলাকার হয়। এই সময় যকৃত কোষের নিউক্লিয়াসটি আস্তে আস্তে বিলুপ্ত হয়। এই সময় ক্রিপ্টোমেরোজয়েটের অভ্যন্তরস্থ নিউক্লিয়াসটি বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা গঠন করে, যাকে কি বলে? সাইজন্ট দশা বলে। কি বলে? এই সাইজন্ট দশায় সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। সাইটোপ্লাজমকে ঘিরে যার ফলে প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটি কোষে পরিণত হয়। এই অবস্থায় এদেরকে কি বলে? যকৃতের নিউক্লিয়াসটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। পারবো না? এক সময় এই মেটা ক্রিপ্টোমেরোজয়েট গুলো যকৃতের প্রাচীরকে বিদীর্ণ করে বাহিরে মুক্ত হয়। এই মেরোজয়েট গুলো আকৃতিতে দুই রকম হয়, যার বড়গুলাকে এরা পুনরায় নতুন নতুন যকৃতকে আক্রমণ করে, আর ছোটগুলাকে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট বলে, যারা যকৃতের কোষ থেকে বেরোনোর পর রক্ত কোষের তালিকা রক্তে প্রবেশ করে এবং এরিথ্রোসাইটিক সাইজমিতে অংশগ্রহণ করে। স্যার বিদির রোগের আগে যদি ম্যাকুলার মাইক্রো সংখ্যাটা দিয়ে দিই, আবার কর মানে বিদির রোগের যে বের হলো, হ্যাঁ, তার আগে যদি কোনো সমস্যা নেই, বলেই যাবে। এরিথ্রোসাইটিক সাইজমি না বললেন যে অংশগ্রহণ করে, এরিথ্রোসাইটিক সাইজমিতে অংশগ্রহণ করে, প্রিতেই অংশগ্রহণ করে। আবার কর। কিন্তু ওটা আবার ওটা তো যকৃত তোর প্রশ্নই তো ক্লিয়ার বুঝিনি আমি। আবার কর। মানে বললেন যে মাইক্রোগুলা, হ্যাঁ, ওগুলা স্যার হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে হচ্ছে স্যার যে কি এরিথ্রোসাইটিক সাইজমিতে অংশগ্রহণ করবে। তো স্যার এরিথ্রোসাইট সাইজ দুই ধরনের হয় না? না, তো সরি, হেপাটিক সাইজমি দুই প্রকার। হ্যাঁ, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজমি, এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজমি। আমি কি বুঝতে পারছি? এবারে তো একজনটা কবো আমি বলি পরে আসছিস দেখি, কিন্তু বলবি দেখি আমি খুশি হই। আসছিস দেরিতে, হ্যাঁ বল। প্রবেশ করে এবং পুষ্টি সংগ্রহ করে আকারে বড় হয়। যকৃতের কোষের নামই পারেনি। যকৃত কোষের নিউক্লিয়াসটি ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে
এবং ক্রিপ্টোমেরোজয়েড গুলো বারবার বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা সৃষ্টি করে যাকে সাইলোন বলে। সাইলোন দশা সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং সাইটোপ্লাজমিক দিয়ে প্লাজমা মেমব্রেনের উৎপত্তি ঘটে, যার ফলে প্রত্যেকটি একটি নতুন কোষে পরিণত হয়। এই সৃষ্ট নতুন কোষগুলো যৌগিক কোষ থেকে বিদীর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসে। এর নাম হ্যাঁ, মেটাক্রিপ্টোমেরোজয়েড বলে এটাকে। এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো যৌগিক কোষকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে। এইগুলো দেখতে দুই ধরনের হয়। বড়গুলা অপেক্ষিত বড়গুলো হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড যেগুলো পুনরায় যৌগিক কোষকে আক্রমণ করে, আর ছোটগুলো হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড যেগুলো রক্তে প্রবেশ করে এন্ডোসাইটিক সাইটোপ্লাজমে অংশগ্রহণ করে। এই সবাইকে একটু বলার মানসিকতা দেখা লাগে, ঘুরে ফিরে কিন্তু তোরা লক্ষ্য করতো ঘুরে ফিরে কয়েকটা ফেস খালি বলার ইয়া দেখায়, আর বাকিগুলো কিন্তু সবাই চুপচাপ থাকে। ম্যাক্রোগুলো আবার কি অংশগ্রহণ করে না, এই যে অংশগ্রহণ করে। আবার বল ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। হ্যাঁ হ্যাঁ, যখন ম্যাক্রো তৈরি হবে একবার আর প্রথম থেকে নেয় শুধু এক্সো কমপ্লিট করে তার সংখ্যা বাড়াবে। এভাবে কয়েক দিনের মধ্যেই একবার অসংখ্য যকৃৎ কোষকে নষ্ট করে দেয়, এবং এক সময় পুরো যকৃতে যখন সমস্যা তৈরি হয় তখন তার বাঁচাই মুশকিল। কথা হচ্ছে এটা এই রোগটা আর একটা হেপাটাইটিস স্যার এই ভাইরাস, এটা খুব ক্ষতিকর। হ্যাঁ, কোনো বিভাগীয় কারণে কোনো কোথাও কোনো সমস্যা হবে না। আপনার যথেষ্ট অসংখ্য কোষ না, প্রথম অবস্থায় কোনো সমস্যা হবে না, লক্ষণও প্রকাশ পাবে না, বাট যখন সংখ্যা বাড়াচ্ছে কিছু না কিছু তো এরিথ্রোসাইটিকে যাচ্ছে, এরিথ্রোসাইটিক সার্জারি সম্পন্ন করার সময় লক্ষণ প্রকাশ হয়ে যাবে, কারণ সবগুলো তো রেডি থেকে যাচ্ছে না। আমরা এরিথ্রোসাইটিক সার্জারি বলছি, সংজ্ঞা কি বলতো? স্যার লোহিত রক্তকণিকায় যে অজন্য জন্ম হয়। এই কি বললাম সংজ্ঞাটা? এরিথ্রোসাইটিক সার্জারি স্যার কাকে বলবো? বাবা পাবো না বললে কি হবে? আচ্ছা বলতো এই আলোচনাটা এতবার করার পর এই কথা কোষ তাহলে কি এরিথ্রোসাইটিক সার্জারি কি? বলতো কথাটা বলিনি আমি, তাহলে হচ্ছে না কেন বাবা? এটা হবে না তো, আমি এই জন্য আস্থা পাচ্ছি না সবার উপর। ম্যালেরিয়া জীবাণু মানুষের সম্পন্ন করে তাকে কি বলা হয়? বাবা জীবনচক্রের যে দশাটাই বলতে হবে, পুরো জীবনচক্র তো এটা নয়। তাহলে একবারে আমার অতুল্যের কথা না কার সঙ্গে যতটা পারি তো অতি সংক্ষেপে উপস্থাপন করতে হবে। ডাইরেক্ট জীবনচক্র বলা আছে। দেখ জীবনচক্র কিন্তু এইটুকুকে শুধু জীবনচক্র বলে না, পুরোটাই না, এটা জীবনচক্রের একটা ধাপ, একটা দশা মাত্র এটা। সুতরাং আমি শুধু এইটুকুকে পুরো জীবনচক্র বলতে পারি না। তাহলে জীবনচক্র আমি বলতে হবে জীবনচক্রের যে দশা, যে ধাপ সম্পন্ন করে আমার সাথে। তাহলে ম্যালেরিয়া জীবাণু মানুষের লোহিত কণিকায় যে তাকে কি বলা হয়? আমি যেটা সংজ্ঞা বললাম এটা সবচেয়ে সস্তা কথা। এখন আমরা বলবো এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইটোপ্লাজম উৎপন্ন কেটা রক্তস্রোতে আসে এবং রক্তস্রোতে ভাসতে থাকে। বাবা যখন এরা রক্তে প্রবেশ করে, প্রবেশের পর এক পর্যায়ে লোহিত কণিকাকে আক্রমণ করবে। ছবিটা দেখ, এরা শুধু দিচ্ছে মেরোজয়েড প্রবেশ পাইছিস কি? মেরোজয়েড বলতে কোনটা কি বোঝাচ্ছে? মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। ছবি একটা দেখা লাগবে, বই কিন্তু সুন্দর ছবি দিয়েছে, পারবি না নাকি? দেখালে আমি দেখা লাগবে, বই প্রথমে দেওয়া আছে। প্রথমে দেখ 1 নম্বর চিত্র বাবা, তার উপরে দেখ মেরোজয়েডের প্রবেশ আছে, আছে না রে? এই মেরোজয়েড গুলা লোহিত কণিকার ভেতরে প্রবেশ করছে, তার মানে ভেতরে একটা বড় একটা লোহিত কণিকার বড় নিউক্লিয়াস আছে না? যেগুলো না লোহিত কণিকার কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত কণিকা হয়, যদি এটা যদি লোহিত কণিকা হয়, ওই মেরোজয়েড মানে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েডটা এই লোহিত কণিকার ভিতরে প্রবেশ করিয়া আকারে বড় গোলাকার হচ্ছে, এটা তার মানে কি রে? মেরোজয়েড, তাই না? জীবাণুটা
প্রবেশ যখন করছে তখন এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এটা কার নিউক্লিয়াস? তাই না? আর এর ভিতরে একটা গহ্বর থাকে, এটা কার গহ্বর? জীবাণুর গহ্বর। এই দশাটার নাম দিয়েছে ট্রোফোজয়েট। তাহলে এই পুরো জীবাণুটার নাম কি? এই দশাটার নাম হলো ট্রোফোজয়েট। প্রবেশ করছে কেটা? আকারে বড় গোলাকার হচ্ছে, নাম হচ্ছে ট্রোফোজয়েট। এর ভিতরে একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, একটা কোষ গহ্বর দেখা যাচ্ছে। কথা কি বুঝছেন? ওকে, পরে এলা সাজাবো ভাষা। আস্তে আস্তে এই দেখো এই ট্রোফোজয়েটের অভ্যন্তরস্থ গহ্বরটা আকারে বড় হয়। অথবা যদি এই গহ্বরটা যদি আকারে বড় হয়, গহ্বরটা যদি বেশিরভাগ জায়গাটা দখল করে নেয়, এটা যদি বেশিরভাগ জায়গা দখল করে নেয়, তখন নিউক্লিয়াসটি কি এক পাশে সরে যাবে না? তখন এটিকে দেখতে পাথর বসানো আংটির মতো মনে হয়। একটা রিং, তার উপর একটা পাথর বসানো আছে, পাথর বসানো আংটির মতো মনে হয়। তাই এই দশাটাকে সিগনেট রিং দশা বলে। সিগনেট আছে, কি দশা বলা হয়? রিং দশা বলা হয়। এই সিগনেট রিং দশা যখন থাকে, এর আশেপাশে কি এই জীবাণুটার কোষের সাইটোপ্লাজম আছে না বলতো? এই সিগনেট রিং দশার এক সময় এই গহ্বরটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। কি বিলুপ্ত হবে? কোষ গহ্বরটা আস্তে আস্তে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এবং তখন এই সম্পূর্ণ জীবাণুটা আর এই আকৃতি থাকবে না, এরা অ্যামিবা আকৃতির দশা ধারণ করে। কি আকৃতির দশা? অ্যামিবা আকৃতির দশা ধারণ করে। এর ভিতরে একটা নিউক্লিয়াস, অ্যামিবাটা না ভালো করে দেই কথা, এর ভিতরে সাইটোপ্লাজম আছে, বাট এই সময় একটা ভেজাল আছে। ভেজাল হচ্ছে যখন এটা তো ট্রোফোজয়েট বলতে পারি না, যখন জীবাণুটা অ্যামিবা আকৃতির দশা ধারণ করে, তখন লোহিত কণিকার ভিতরে কতগুলো দেখো এরকম কতগুলো পদার্থ দেখা যাচ্ছে। নাম দিয়েছে সাপনার্স কণা। কি নাম দিয়েছে? সাপনার্স কণা। এই সাপনার্স কণা হচ্ছে জীবাণুর দেহ নিঃসৃত পদার্থ। ম্যালেরিয়া জীবাণুর দেহ নিঃসৃত পদার্থ সাপনার্স। কথা কি বুঝতে? এখনো কিন্তু ম্যালেরিয়ার লক্ষণ প্রকাশ পায় নাই, বাট যখন লক্ষণ প্রকাশ পাবে, কখন ভাবে সে দশা আরো পরে আছে আমি বলবো। যখন লক্ষণ প্রকাশ পাবে তখন ডাক্তাররা ব্লাড টেস্ট করে। ব্লাড টেস্টে ওরা মেইনলি লোহিত কণিকাকে টেস্ট করে। লোহিত কণিকার ভেতরে যদি সাপনার্স কণা খুঁজে পায়, তখন বুঝে ও এই জ্বর আসছে, তাহলে ম্যালেরিয়ার কারণে, কেন ম্যালেরিয়া জীবাণুর অস্তিত্ব। হ্যাঁ, আমার কথা কি বুঝছে? আগে থেকে পাওয়া যায় না, না আগে এই দশায় পাওয়া যাবে, এই দশাটাতেই পাওয়া যাবে। হয়তো বলবি তার লক্ষণটা তো প্রকাশ পায় নাই, সে যুক্তি পরে দিচ্ছি আমি। তাহলে আমরা প্রথম থেকে কি কি বললাম? আর একটু খেলি আমরা বললাম ম্যালেরিয়া জীবাণু, এবং এইটুকু একজনকে দাঁড় করাবো, বুঝছি বড়গুলা তারা ম্যালেরিয়া জীবাণু অর্থাৎ এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইটোগ্নি সম্পন্ন করার পর ম্যালেরিয়া জীবাণু মাইক্রো মেটাক্রিপ্টোমেরেজের দশাটি রক্তস্রোতে আসে, লোহিত এবং এরিথ্রোসাইটিক সাইটোগ্নিতে অংশগ্রহণ করে। এই সময় এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরেজয়েড লোহিত কণিকার অভ্যন্তরে প্রবেশ করার পর সেখান থেকে কি করে? এমনি হলো পুষ্টি শোষণ করে আকারে বড় ও গোলাকার হয়। এই অবস্থায় একে ট্রোফোজয়েটের অভ্যন্তরে একটা নিউক্লিয়াস ও পারবো না আগে থেকে, কিন্তু যখন আকারে বড় গোলাকার হচ্ছে তখন এটা বিকশিত হয়েছে। বুঝলেন কথাটা? হ্যাঁ, দেখো এরপরে বলবো যে ট্রোফোজয়েটের অভ্যন্তরস্থ গহ্বরটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তখন সমস্ত জীবাণুটি অ্যামিবা আকৃতির আমরা বললাম ট্রোফোজয়েটের অভ্যন্তরস্থ গহ্বরটি আস্তে আস্তে তখন এই নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করে, যা দেখতে পাথর বসানো রিংয়ের মতো হয়, তাই একে সিগনেট রিং দশা বলে। এই সিগনেট রিং দশায় সৃষ্ট গহ্বরটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তখন জীবাণুটি অ্যামিবা আকৃতির দশা ধারণ করে, তাই না? যাকে অ্যামিবয়েড ট্রোফোজয়েট বলে। লোহিত কণিকার ভেতরে কতগুলো সাপনার্স কণার উপস্থিতি দেখা যায়, যা দেখে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা হয়। এটুকুই কারো বলতে হবে।
আসতেছি, নাটক করিস না, বলে কানটা ধরে ফার্স্ট বেঞ্চে আনবো, তোর দেখি শালা তোর উপর যাবি যা খেপা আছে। এর মধ্যে এটি আকারে গোলাকার বড় হয় এবং এবং পরবর্তীতে পরবর্তীতে এটির কোষ গহ্বরটি আকারে বৃদ্ধি পেয়ে থাকে এবং নিউক্লিয়াসটি এক কোণায় পড়ে যায়, তখন এটি রিং এর মধ্যে দেখায়, তখন এটিকে সারফেস সিগনেট রিং বলা হয়। তারপর সিগনেট রিং দশা, ওটা তো দশার নাম একটা, তাই না? রিং দশা এবং পরবর্তীতে কোষ গহ্বরটি বিলুপ্ত হয় এবং ওই ম্যালেরিয়া জীবাণুটি একটি অ্যামিবার মধ্যে ধারণ করে, তখন এটাকে অ্যামিবয়েড করা হয় এবং অ্যামিবয়েড ট্রপোজয়েড করা হয় এবং পরবর্তীতে লোহিত রক্তকণিকার মধ্যে ছোট ছোট কণা দেখা যায়, এটাকে সারফেস কণা বলা হয়। ম্যালেরিয়া জীবাণুর অস্তিত্ব অ্যামিবয়েড ট্রপোজয়েড, ওখানে কি যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ এটা কি প্লাজমা মেমব্রেন? এটা জীবাণুটার জীবাণুর বস্তু আবরণী। কেন আগে যেটা গোলাকার ছিল তখন কি আবরণী ছিল না? এরকম যেটা ছিল ওইটাই আমি বলছি যে সেই দুটো পরে দিচ্ছি। জ্বর আপনি বললেন তখন মানে আগে যে জ্বর যে মানে মাঝে বললেন না জ্বর এর আগে থেকে জ্বরের মানে এমনি থেকে জ্বর হতে পারে রকম প্রকাশ করা আগ পর্যন্ত। স্যার আপনি বললেন না স্যার জ্বর হলে ডাক্তার কাছে যাবে, তারপর আমি বলছি তো সেই যুক্তিটা পরে দিচ্ছি, সেই যুক্তিটা পরে দিচ্ছি আমি, জাস্ট ওয়েট। এই দেখো এই যে অ্যামিবয়েড ট্রপোজয়েড দশা হচ্ছে, বাবা আমার সাথে সাবনার্স করার আমরা বুঝতে পাইছি, যা থেকে আমরা বুঝবো ম্যালেরিয়া জীবাণু। এরপরে আস্তে আস্তে অ্যামিবয়েড ট্রপোজয়েডের ভিতরে এটা কি নিউক্লিয়াস না? এই নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। বাবা এই লক্ষ্য কর, এর ভিতরে আর কি হবে, অনেকগুলা এই সংখ্যাগুলো কিছু বই দেওয়া আছে, বাট রাইটার ভেদে সংখ্যাগুলো আলাদা আলাদা। ওদের দরকার আছে না স্যার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হবে যার নাম সাইজন দশা। তখন কি আবার গোল হবে এটা? হ্যাঁ গোল হবে, আকার কমও থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে আস্তে আস্তে মোটামুটি গোলাকার আকার ধারণ করে এরা। মানে স্যার ক্রিপ্টোজয়েডের যতগুলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সবই সাইজন। ক্রিপ্টোজয়েডের মানে ক্রিপ্টোজয়েড বলতে এখন ক্রিপ্টোজয়েড নাই অবশ্যই, তুই বলতে পারিস ম্যালেরিয়া জীবাণু, কারণ একটা ক্রিপ্টোজয়েড আছে, ক্রিপ্টোজয়েড হ্যাঁ। এ বাবা এই বহুনিউক্লিয়াস দশাটাকে কি বলে? সাইজন দশা। এই সময় দেখ এই সময় দেখ এটার মাঝখানে কতগুলা বিন্দুগুলা বর্জ্য পদার্থ দিয়েছে, হিমোজয়েন নাম দিয়েছে, পাইছিস কি? হিমোজয়েন নামক এগুলো বর্জ্য পদার্থ দিয়েছে। এইগুলো বিষয় না, আমি আলোচনার মধ্যে বলবো না, খালি পরিচয় দিলাম তোদের আমি। এ বাবা এই যে সাইজন দশা সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে, আগের মতো ঘটনা হয়। তাহলে এটা বাহ্যিক আবরণী, এটা একটা নিউক্লিয়াস ছিল, পাইছিস? এটার চারপাশে সাইটোপ্লাজম জমা হলো, সেটাকে ঘিরে প্লাজমা মেমব্রেন। আবার দেখ নিউক্লিয়াস, তার চারপাশে সাইটোপ্লাজম, এটাকে ঘিরে প্লাজমা মেমব্রেন। এরকম যতগুলো নিউক্লিয়াস হয়েছে তার কিছু নিউক্লিয়াস হয়তোবা সঠিকভাবে বিকশিত হয় না, নষ্ট হয়ে যায়, আর বেশিরভাগ নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে, প্লাজমা মেমব্রেন তৈরি হবে, যার কারণে প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা কি কোষে পরিণত হবে। দেখ এরকম প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা কিসে পরিণত হবে? কোষে পরিণত হবে, যাদেরকে মেরোজয়েড বলে। কি বলা হয়? মেরোজয়েড বলে, তাই না? ও না, তার আগে সরি, আমি রোজির দশাটা বাদ দিয়ে গেছি। এই মাঝখানে একটা দশা আছে, রোজের দশা। লক্ষ্য কর এ বাবা, দেখো এটা একটা করে নিউক্লিয়াস ছিল না এরকম? হ্যাঁ স্যার।
এরকম নিউক্লিয়াস ছিল, তাই না বাবা? প্রত্যেকটা নিউক্লিয়াস এর বাইরে যে আবরণটা আছে, কার আবরণ? জীবাণুটার যে আবরণটা ছিল, এই জীবাণুটার যে আবরণ প্রত্যেকটা পাশে একটা এরকম করে খাস তৈরি হবে। কি তৈরি হবে? খাস তৈরি হবে। এবং প্রত্যেকটা খাসে একটা করে নিউক্লিয়াস ঢুকছে, তাই না? এর চারপাশে কিছু সাইটোপ্লাজম জমা হয়। এই অবস্থায় এটাকে দেখতে গোলাপের পাপড়ির মতো মনে হয়। আর এই দশাটাকে কি বলছে? অবশ্যই বই একবারে আগে বলছে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং তার বাইরে প্লাজমা মেমব্রেন তৈরি হতে থাকে। যখন প্লাজমা মেমব্রেন তৈরি হতে থাকে তখন দেখতে গোলাপের পাপড়ির মতো মনে হয়। এই দশায় একে কি বলবে? এক সময় এই চারপাশে পুরোপুরি যখন প্লাজমা মেমব্রেন তৈরি হয়ে যাবে তখন কি এরা আলাদা আলাদা কোষ হয়ে যাবে না? তখন এদের নাম কি হবে? মেরোজয়েট। কথাটা কি বুঝছিস? একটু বইটা পড়েন স্যার। হ্যাঁ বল। এর আগে মেরোজয়েটটা তুললো, তারপর রোজেট তুললো। মেরোজয়েট দিয়ে এটা ব্যাপারটা নিল। না আগে তো রোজেট, তারপর তো মেরোজয়েট হয়েছে। মেরোজয়েটের তৈরি হওয়ার দশার নাম হলো রোজেট দশা। কি বলছে এরা কোথায়? পাঁচের রোজেট, সাইডন দশা প্রত্যেকটি নিউক্লিয়াস পাঁচের রোজেট না? ঠিকই তো আছে, ছয় তো মেরোজয়েট। মেরোজয়েটের ভেতরে গোলাপের পাপড়িটা একটু স্তরে সজ্জিত থাকে। এই দশাকে রোজেট দশা বলা হয়। এরা আসলে মেরোজয়েট যখন তৈরি হয় সেই দশা একবারে তৈরি করে দিছে ওরা। যখন আসলে তৈরি হচ্ছে বাইরে প্লাজমা মেমব্রেন কেবল তৈরি হচ্ছে, সেই দশাটাকে বলা হয় রোজেট। দেখেন তো চিত্র একটা বলছেন, বর্ণনা দিচ্ছে আরেকটা। কোন রাইটার লেখ স্যার? কোন রাইটার? আর রাইটারের নাম কি? বুঝিস না? 19 লেকচার জানিস? ওটা একবারে কপি করছে, হুবহু একবারে কপি। সুতরাং তাহলে বইয়ের মতো করে তাহলে বল, ওরা বলছে তবে মেইনলি ঘটনাটা যেটা, এটা তো চিত্রতে কি দিছে বাবা, মেইনলি ঘটনাটা যেটা রোজের দশাটা হচ্ছে মেরোজয়েটের পরিস্ফুটনগত অবস্থা। কথা বুঝছো? পরিস্ফুটন কিন্তু একবারে ক্লিয়ার করে কেন যেন বই বললো। লেকচারে কি বললাম? লেকচারটা এখন রুমের মধ্যে আছে, তালাই বলি কি এখন? চিত্র কি এক হইছে? হ্যাঁ হ্যাঁ, চিত্র কি একই ভাবে দিছে? মানে রোজেটের পরে মেরোজয়েট দিছে। চিত্র সেম একবারে মুখ এটার মতো। এ বাবা, আসলে মূল ঘটনা যেটা রোজের দশা হচ্ছে মেরোজয়েটের পরিস্ফুটনগত অবস্থা। কথা বুঝছো? সেটিকে ওরা একবারই বলে দিয়েছে, একবার। আসলে ঘটনাটা কি, যখন নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় তাকে ঘিরে প্লাজমা মেমব্রেন তৈরি হতে থাকে, তখন আকৃতিটা গোলাপের পাপড়ির মতো হয়। বইয়ের মতো হয়েছে একবারে লাগিয়ে দিচ্ছে, একটা লাইন বেশি আগে দিছে, খালি কি আর মনে আছে, তাই না কথাটা? হ্যাঁ, তাহলে আমরা পুরো ঘটনাটা, ও হ্যাঁ একটা কথা, এই মেরোজয়েট গুলো একসময় লোহিত কণিকার প্রাচীর ভেদ করে বাহিরে মুক্ত হবে। যেই না বাহিরে মুক্ত হবে, বলতো একটা লোহিত কণিকা কি আক্রমণ করছিল? অনেকগুলো তো শত শত লোহিত কণিকাকে আক্রমণ করছিল। সবগুলো লোহিত কণিকা ভেদ করিয়া যখন এই জীবাণুগুলো রক্তে মিশে যায়, প্লাজমায় মুক্ত হয়, তখন শ্বেতকণিকা টনক নড়ে। এরা কারা? তখন কোথায় আসলে কেনা এরা? এতদিন কি শ্বেতকণিকা প্রথম যে আসলো রক্তস্রোতে সংখ্যা কি কম ছিল না? আর এখন সংখ্যা কম ছিল, একটা থেকে এখন কতগুলা 12 থেকে 18টা প্রায় তৈরি হয়েছে একটা লোহিত কণিকা থেকে। তাহলে যতগুলা লোহিত কণিকাকে আক্রমণ হয়েছে কত গুণদারি হয়ে গেছে। শ্বেতকণিকা টনক নড়ে এরা কারা? বলে এনি হাও এদের মোকাবেলা করতেই হবে। তখন শ্বেতকণিকা পাইরোজেন ক্ষরণ করতে থাকে তার দেহ থেকে। শ্বেতকণিকা থেকে কোন প্রোটিন নির্গত হয়? পাইরোজেন নামক পদার্থ ক্ষরণ করতে থাকে। এই পাইরোজেন জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে। কিন্তু শ্বেতকণিকার সংখ্যা তো অনেক কম। লোহিত কণিকার সাপেক্ষে শ্বেতকণিকার অনুপাত কোথায় আর কোথায়? এই কয়েকটা শ্বেতকণিকার টাইম আছে এতগুলো জীবাণুকে ধ্বংস করা হয়। একটা লোহিত কণিকা থেকে বেরোচ্ছে 12 থেকে 18টা। শ্বেতকণিকা মরিয়া হয়ে ওঠে
এই পাইরোজেন ছাড়তেই থাকে। এভাবে রক্তরসে যখন পাইরোজেনের পরিমাণ বেড়ে যায়, এতদিন কি পাইরোজেন আমাদের প্লাজমায় ছিল? সেতগুলিকে তো তাৎক্ষণিক মধ্যে ছেড়ে দিল। এই পাইরোজেনের আধিক্যের কারণে রক্তের তাপমাত্রা বেড়ে যায়, আমার দেহের তাপমাত্রা বাড়ে, তখন কয়ে জ্বর আসে। আর জ্বর আসলে তখন টেস্ট করবার যাবে। আচ্ছা বলতো, যে মুহূর্তে জ্বর আসছে টেস্ট করবার গেছে, সবগুলা জীবাণুই কি একই সাথে মেরোজেট বাড়ি করে দিছে? কোনো না কোনো লোহিত কণিকার ভিতরে সাবনাস কণা আছে না? জ্বর যখন আসে তখন টেস্ট করবার যায়, তখন যদি লোহিত কণার ভিতরে সাবনাস কণা পায়, তখন বুঝে এটা কথা কি বুঝছিস? বাবা দেখ একটা কথা, যদি ম্যালেরিয়া জ্বর হয়, যতগুলো জীবাণু ঢুকছে তারা কিন্তু সবাই একই মোমেন্টে মেরোজেট বাড়ি করে দেয় নাই, দিয়েছে কি কোনো না কোনো লোহিত কণিকায় পানি। পাইরোজেন তার মানে কি জীবাণুর আক্রমণে জ্বর হয়েছে না, কিন্তু পাইরোজেনের কারণে জ্বর হয়েছে। বাবা দেখ, পাইরোজেন একটা প্রোটিন, হ্যাঁ ওই প্রোটিনের টেস্ট নিশ্চয়ই এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। স্যার শুধু ওই যে ওই কণাগুলোর জন্য কি এই কিনা পাইরোজেন নির্গত করলো? কোন কণাগুলোর জন্য? স্যার ওই যে মেরোজয়েড। ইয়েস, মেরোজয়েড কণা নয়, কিন্তু ওটা জীবাণু। মেরোজয়েড কি একটা জীবাণু না? জীবাণু একটা দশা। ওই জীবাণুটাকে ধ্বংস করার জন্য শ্বেতকণিকা পাইরোজেন ছেড়ে দিয়েছে, আর পাইরোজেনের কারণে রক্তের তাপমাত্রা বাড়ছে, আমার দেহের তাপমাত্রা বাড়ছে। আর যকৃৎ থেকে শুধু মেরোজয়েড নয়, কিন্তু পুরো নাম কি ওটা? আমি তো বললাম ওরা তো সংখ্যায় ছিল কম, এই ছেলে গল্প নয়, সংখ্যা কি কম ছিল না? তখন শ্বেতকণিকা অস্তিত্ব শনাক্ত করতে পারেনি। তখনও কি স্যার ওরা জীবাণু ছিল যখন আসছে? হ্যাঁ অবশ্যই জীবাণু, কেন প্রত্যেকটা দশা এক একটা জীবাণু। জীবাণুর একটা দশা না, একটা জীবাণুর একটা অবশ্যই দশা। আমরা তাহলে পুরো গল্পটা একবার সাজাচ্ছি এবং একজনকে দাঁড় করাবো, আমি জানি পাবে না অনেকে। দেখি শালা চ্যালেঞ্জ, যাকে ধরবো সে হা করবে, আর পাইলে চকলেট খাওয়াবে না। আমি বলছিলাম যে এরিথ্রোসাইটিক সাইটোজেন, ম্যালেরিয়া জীবাণু লোহিত রক্ত কণিকায় যে অযৌন জনন সম্পন্ন করে তাকে কি বলে? হেপাটিক সাইটোজেনতে উৎপন্ন কেটা রক্তস্রোতে আসে এবং এরিথ্রোসাইটিক সাইটোজেন সূচনা করে। এই সময় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত কণিকার অভ্যন্তরে প্রবেশ করার পর সেখান থেকে পুষ্টি শোষণ করে আকারে বড় এবং গোলাকার হয়, তাই না বাবা? এ সময় এ দশায় একে কি বলা হয়? এ সময় এর অভ্যন্তরে একটি গহ্বর, মানে জীবাণুর একটি গহ্বর ও নিউক্লিয়াস দেখা যায়। এই গহ্বরটি আস্তে আস্তে থাকে এবং নিউক্লিয়াসটি এক প্রান্তে অবস্থান করে, যাকে দেখতে পাথর বসানো হয়। তাই এই দশাটাকে সিগনেট রিং দশায় সৃষ্ট গহ্বরটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, যার কারণে জীবাণুটি এমিবা আকৃতির দশা ধারণ করে। এই দশা একে অ্যামিবয়েড বলা হয়, তাই না? এই অ্যামিবয়েড ট্রোফোজয়েড। আপনি বিলুপ্ত কথা কেন বললেন? কেন? অ্যামিবয়েড ট্রোফোজয়েড আছে না, এর যে আছে আবরণীটা, হ্যাঁ, আর সিগনেট রিং এর আবরণী কি সেম না? আবার গহ্বরটা তো গহ্বর বিলুপ্ত হয়, গহ্বরটার ভিতরে যে কোষ গহ্বর ছিল সেটা বিলুপ্ত হইছে। সিগনেট রিং দশা তো গহ্বরটার নাম নয়, দশার নাম। বুঝছেন কথাটা? এর ভিতরে যে গহ্বরটা ওটা একটা আবরণী আছে, তার বাইরে জীবাণুর একটা আবরণী আছে। দুটো আবরণী কি পয়েন্ট কথা থাকবে? এই হ্যাঁ, আমরা বলবো জীবাণু দেহ নিঃসৃত পদার্থ, আমি তখনই বলেছি এইখান থেকে বের হবে। হ্যাঁ বের হবে। আমি আবার বলি, হ্যাঁ শুরু থেকে নয়, আমরা বললাম হ্যাঁ এই সিগনেট রিং দশা বলে। এই সিগনেট রিং দশার সৃষ্ট গহ্বরটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, যার কারণে জীবাণুটি অ্যামিবা আকৃতির দশা ধারণ করে, যাকে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এ সময় লোহিত কণিকার ভিতরে কতগুলো সাবনার্স করার উপস্থিতি দেখা যায়, যাকে ম্যালেরিয়া শনাক্ত করা হয়। তাহলে দেখছি এই শনাক্ত হবে লক্ষণ প্রকাশ পাওয়ার পর যদি কেউ ডাক্তারের কাছে যায়, তাই না? কারণ সবগুলো লোহিত কণিকা তো একই সাথে চক্র হবে না। এ বাবা, যে এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডের অভ্যন্তরস্থ নিউক্লিয়াসটি পরবর্তীতে বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়
একটি বহু নিউক্লিয়ার মিশ্র দশা তৈরি করে, যাকে কি বলে সাইজন বলে। এই সময় এই জীবাণুর কতগুলো হিমোজয়েন্ট নামক বর্জ্য পদার্থ দেখা যায়, অথবা এই কথাটা না বললেও হবে, কোনো সমস্যা নেই। বলবো প্রত্যেকটা এই সাইজন দশায় সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন তৈরি হয়, বইয়ের মতো করে বলতেছি, যার ফলে প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটি মেরোজয়েটে পরিণত হয়, যারা দুইটি স্তরে বিন্যস্ত থাকে। এই দশায় এদেরকে রোজের দশা বলে। আমি আবার বলি, সাইজন দশায় সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। হিমোজয়েন্ট বললাম, বর্জ্য পদার্থ। হ্যাঁ, ওটা হিমোজয়েন্ট। এই বর্জ্য পদার্থ দেখ, আবার বলছিলাম সাইজন দশায় সৃষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়, সাইটোপ্লাজমকে ঘিরে প্লাজমা মেমব্রেন সৃষ্টি হয়, তাই না কথাটা? এই অবস্থায় প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটি কোষে পরিণত হয়, যাদেরকে মেরোজয়েট বলে। এই মেরোজয়েট গুলো দুইটি স্তরে সজ্জিত থাকে, যা দেখতে গোলাপের পাপড়ির মতো হওয়ায় একে রোজের দশা বলে। এক সময় এই মেরোজয়েট গুলো লোহিত কণিকার প্রাচীরকে বিদীর্ণ করে কি হয়, রক্তে মুক্ত হয়। তখন শ্বেতকণিকা এই মেরোজয়েট গুলোকে ধ্বংস করার জন্য পাইরোজেন নামক পদার্থ ক্ষরণ করে। এই রক্তরসে পাইরোজেনের আধিক্যের কারণে কি হয়, রক্তের তাপমাত্রা বেড়ে যায়, ফলে দৈহিক তাপমাত্রা বাড়ে, যাকে ম্যালেরিয়া হয়। না, ওটা শনাক্তকরণে ওটা ইউজ হয়, মানে সার্নাস মাছের শনাক্তকরণের জন্য কাজে লাগে। এই পারবি বল একজন এক্টোসাইটিক সাইজন নিয়ে। বাকিগুলো জুতা আনিয়ে দিয়ে মুখে ঢুকিয়ে দাও। প্লাজমোডিয়াম ভিভেক্স মানুষের লোহিত রক্ত কণিকায় অবমূলন সম্পন্ন করে, সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো হেপাটিক সাইজোগনিতে উৎপন্ন তুমি তারপরে তোমাকে ধরবো, বলো। সাইজোগনি থেকে যে হলো মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট উৎপন্ন হয়, এটা হচ্ছে মানে রক্ত প্রবাহের সাথে মিশে যায়। তো ওটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং তার ভিতরে প্রবেশ করে এবং পুষ্টি শোষণ করে আকারে বড় হয়, আকারে বড় এবং গোলাকার হয়। ওখানে একটা হচ্ছে একটা নিউক্লিয়াস এবং হচ্ছে একটা গহ্বর দেখা যায়। গহ্বরটা আরো বড় হতে থাকে। এই দশাকে কি বলে? ট্রফোজয়েট। গহ্বরটা আরো বড় হতে থাকবে, আর হচ্ছে নিউক্লিয়াসটা একটা পাশে অবস্থান করবে, দেখতে হচ্ছে একটা পাথর বসানো একটা আংটির মতো দেখা যাবে, তাই এটা বলা হচ্ছে সিগনেট রিং। তো এই যে সিগনেট রিং এর যে মানে যে গহ্বরটার যে আবরণটা আছে, এটা এই গহ্বরটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং এটা হচ্ছে জীবাণুটা অ্যামিবার আকৃতি ধারণ করবে। এই অ্যামিবার আকৃতি ধারণ করার পর মানে চারপাশে হলো বিভিন্ন আগে বল, যাকে অ্যামিবয় ট্রফোজয়েট নামে উল্লেখ করা হয়। হ্যাঁ, আর এর পাশে যে এই সময় লোহিত কণিকার অভ্যন্তরে সাবনাস কোনার মানে দেখা যায় আর কি, যা পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা হয়। তারপর হচ্ছে ওই যে মানে হচ্ছে ট্রোফোজয়েডের যে নিউক্লিয়াসটা ছিল, ওটা আবার বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে এবং বহু নিউক্লিয়ার একটা দশা গঠন করে। এই সাইজয়েন্টের চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দেখা দেবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রত্যেকটি একটি কোষে পরিণত হয়, যাকে মেরোজয়েট বলে। এই মেরোজয়েট গুলো হচ্ছে বিশিষ্ট দুইটি স্তরে সজ্জিত থাকে, যা দেখতে গোলাপের পাপড়ির মতো দেখায়, তাই একে রোজের দশা বলে। হ্যাঁ, তারপরে যে রোজের দশা থেকে মানে যে মেরোজয়েট গুলো আছে, ওগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা মানে প্রাচীর ভেদ করে। এবং এই সময় শ্বেত রক্তকণিকা পদার্থ ক্ষরণ করে, যার আধিক্যের কারণে রক্তের তাপমাত্রা বেড়ে যায়, দৈহিক তাপমাত্রা বেড়ে যায়। আমরা বলবো আলাদাভাবে কিন্তু ওটা বুঝতে হবে কোন পয়েন্ট চাইছে উদ্দীপকের, সেই অনুযায়ী যদি না চায় যেটা দিবে সেটা কম্বাইন করে দিবে। এই জন্য এই ধরনের